This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও বিস্ফোরক হুমায়ুন কবির এবার সরাসরি নিশানা করলেন ফরহাদ হাকিমকে। ছাড়লেন না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও, তাকেও টার্গেট করলেন হুমায়ুন। বললেন বাঙালি মুসলিমদের মধ্যে ফরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই, মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহরও। 9 বছর মন্ত্রী থেকেও কিছুই করতে পারেননি সিদ্দিকুল্লাহ। এবার বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। কি চাইছেন মুসলিমরা জানতে রাজ্য জুড়ে সমীক্ষাও করাচ্ছেন, নিজেই একথা জানিয়েছেন হুমায়ুন। নিজের এলাকায় তার প্রতি যে জনভিত্তি তা অটুট রয়েছে দাবি করলেন ভরতপুরের বিধায়ক। মুসলিমদের মধ্যে সার্ভে করার দরকারটা পড়ল। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000 মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। তাদের কাছে ফিয়াদ হাকিম এর সেই যোগ্যতা নেই। ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও এই 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে কোনো কাজ সেইভাবে না করতে পারার জন্য তারও যে ইমেজ বা যে মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতাটা কিছুটা হলেও ভাটা পড়েছে, সেটা আগামী দিনে ভোটের ময়দানে প্রমাণ হবে। আপনার এলাকায় যেভাবে জনভিত্তি গড়ে উঠছিল আপনার এই বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে, সেটা কি কোথাও ভাটা পড়ছে? সেটা পুরোপুরি অটুট আছে। সেটার ফল আপনাকে 2026-এ মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবিরের সঙ্গে কত পার্সেন্ট মানুষ আছে, তাদের কত সমর্থন আছে হুমায়ুন কবিরের, সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। কোনো রকমই হুমায়ুন কবিরের যে ক্রেজ বা যে মানুষের কাছে যে সংযোগ বা যে গ্রহণযোগ্যতা কোনো মতেই ভাটা পড়েনি। শুনলেন কি বলছেন হুমায়ুন কবির। সরাসরি নিশানা করলেন ফরহাদ হাকিমকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও টার্গেট করলেন হুমায়ুন। বললেন বাঙালি মুসলিমদের মধ্যে এখন আর ফরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই। মন্ত্রী থাকার সুবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরীও গত 9 বছর ধরে তিনিও তার জনভিত্তি, তার প্রভাব তা কমে চলেছে। 9 বছর ধরে মন্ত্রী থেকেও কিছুই নাকি করেননি সিদ্দিকুল্লাহ, এমনই মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি চাইছেন রাজ্যের মুসলিমরা তা জানতে এবার তিনি সমীক্ষা করাচ্ছেন, নিজেই একথা জানালেন হুমায়ুন কবির। নিজের এলাকায় তার প্রতি যে জনসমর্থন তা অটুট রয়েছে এমনটাও দাবি করতে শোনা গেল ভরতপুরের বিধায়ককে। কিন্তু সব থেকে বড় বিতর্কের এই মুহূর্তে জন্ম দিয়ে দিলেন হুমায়ুন কবির। একেবারে সরাসরি নিশানা করলেন পুরমন্ত্রী ফরহাদ হাকিমকে, নিশানা করলেন রাজ্যের আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও। বললেন বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যাকে এর আগে বারবার বিতর্কিত মন্তব্য করা থেকে দল বিরত থাকার নির্দেশ দিয়েছিল, সেই হুমায়ুন কবির আবারও মুখ খুললেন এবং মুখ খুলে এমন কথা বললেন যা বিতর্কের জন্ম দিল। পরে খবর আসি মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ। শুধু বেতবোনাতেই 113টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ রিপোর্টে। আদালত গঠিত কমিটির রিপোর্টে জানিয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বেই হামলা চলেছে, পুলিশ সব দেখেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। আদালত গঠিত এই 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে ছত্রে ছত্রে বিস্ফোরক সব বক্তব্য রয়েছে। শুধু বলে দিল ধরুন আমি আপনার নামে আজকে কেস করে দিলাম যে আপনি আমার বাড়ি এসে ভাঙচুর করে গেছেন, মুখে বললে কি হয়ে যাবে? প্রমাণ দিবে না? বেদবো না, আমি ছিলাম তখন গন্ডগোলের সময়। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য এক জায়গায় নাদাপাড়াতে লুকিয়েছিলাম। আমার ওয়ার্ড হচ্ছে বেদবর 1 কোণা, নাদাপাড়ার 1 কোণা। আমি এক সাইডে ছিলাম, অন্য সাইডে। সেখানে আমার প্রায় 2টো হিন্দু ফ্যামিলি ছিল, পরিবার ছিল। আমার কাছে 4টা হিন্দু ছেলে ছিল আমার ওয়ার্ডের, আর 2টো ফ্যামিলি ছিল ওই মুহূর্তে ঝামেলার সময়। আমি তো পুলিশকে ফোন করে পাইনি, 4 ঘন্টা পুলিশকে ফোন করি, 4 ঘন্টা পর পুলিশ এসছে। ওই ঝামেলার মুহূর্তে ছিলাম আমি ওখানে। আমি ঝামেলার মধ্যে ওখানে ছিলাম। আর আবার আমার রাস্তা চলে গেল নাকি যে মুখে মাস্ক পরে আমি বেদবোনাতে ভাঙচুর করতে গেলাম। কয়টা মানুষ তো আমি একটাই। আমি নাদাপাড়াতে ছিলাম, আর কি করে আমি ওখানে দাঁড়াতে গেলাম?
আর একবার জানাই আপনাদের, হাইকোর্ট গঠিত যে কমিটি, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে ছত্রে ছত্রে বিস্ফোরক সব তথ্য রয়েছে। হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে শুধু বেতবোনাতেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ করা হয়েছে রিপোর্টে মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ রিপোর্টে। আদালত গঠিত এই কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বেই হামলা চলেছে। আর পুলিশ, যে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, সেই পুলিশ সব দেখে শুনেও নিষ্ক্রিয় ছিল। এই 3 সদস্যের কমিটির রিপোর্ট, সেই রিপোর্টের ছত্রে ছত্রে বিস্ফোরক সব বক্তব্য রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সিজার মণ্ডল প্রতিনিধি রয়েছেন। সিজার, হাইকোর্টে গঠিত যে কমিটি, সেই কমিটির রিপোর্টের ছত্রে ছত্রে বিস্ফোরক সব অভিযোগ, বিস্ফোরক সব বক্তব্য। একদমই, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে জুডিশিয়াল 3 জন অফিসারকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়। তারা মুর্শিদাবাদের বেতবোনা, জাফরাবাদ অর্থাৎ এই অশান্তি যে সমস্ত গ্রামে হয়েছিল সেই সমস্ত গ্রাম ঘুরে দেখেন এবং সেই গ্রাম ঘুরে দেখে যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে উল্লেখযোগ্যভাবে দুটো বিষয় কিন্তু উঠে আসছে। একদিকে হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশকে বারবার ফোন করার পরেও পুলিশ আসেনি, পুলিশ ফোন ধরেনি, এবং দ্বিতীয় হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই ভাঙচুর এবং জনপ্রতিনিধিরা কার্যত এই ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আক্রমণে তারা নেতৃত্ব দিয়েছেন, এমনটাই কিন্তু বেতবোনা থেকে শুরু করে আশেপাশের একাধিক গ্রামের মানুষ তারা অভিযোগ করেছেন। এবং তৃতীয় যে বিষয়টা উঠে আসছে, এখনো ওই এলাকার মানুষ তারা কিন্তু স্থানীয় যে পুলিশ তাদের উপর ভরসা রাখতে পারছেন এবং তারা দাবি করছেন পূর্ণ সময়ের এবং পাকাপাকি ভাবে সেখানে প্যারামিলিটারি ফোর্স না থাকলে তারা কিন্তু আতঙ্কিত বোধ করছেন এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। হাইকোর্ট গঠিত যে কমিটি, সেই কমিটির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম। মেহবুব আলম কি জানিয়েছেন শোনাই আপনাদের। শুধু বলে দিল, ধরুন আমি আপনার নামে আজকে কেস করে দিলাম যে আপনি আমার বাড়ি এসে ভাঙচুর করে গেছেন, মুখে বললে কি হয়ে যাবে? প্রমাণ দিবে না? বেদবো না, আমি ছিলাম তখন গন্ডগোলের সময়। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য এক নাদাপাড়াতে লুকিয়েছিলাম। আমার ওয়ার্ড হচ্ছে বেদবো এক কোনা, নাদাপাড়ার এক কোনা। আমি এক সাইডে ছিলাম, অন্য সাইডে। সেখানে আমার দুটো হিন্দু ফ্যামিলি ছিল, পরিবার ছিল। আমার কাছে 4টা হিন্দু ছেলে ছিল আমার ওয়ার্ডের, আর দুটো ফ্যামিলি ছিল ওই মুহূর্তে ঝামেলার সময়। আমি তো পুলিশকে ফোন করে পাইনি, 4 ঘন্টা পুলিশকে ফোন করি, 4 ঘন্টা পর পুলিশ এসছে। ওই ঝামেলার মুহূর্তে ছিলাম আমি ওখানে। আমি ঝামেলার মধ্যে ওখানে ছিলাম। আর আবার আমার আস্থা চলে গেল নাকি যে মুখে মাস্ক পরে আমি বেদবোনাতে ভাঙচুর করতে গেলাম। কয়টা মানুষ তো আমি একটাই। আমি নাদা পাড়াতে ছিলাম, আর কি করে আমি ওখানে দাঁড়াতে গেলাম? মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির রিপোর্টে ছত্রে ছত্রে উদ্বেগ। শুধু বেতবোনাতেই 113টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ করা হয়েছে রিপোর্টে মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। আদালত যে কমিটি করে দেয়, সেই কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বেই হামলা চলেছে। আর পুলিশ সব দেখে শুনেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। যদিও অভিযুক্ত কাউন্সিলর তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু আদালত গঠিত এই 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেই এই রিপোর্ট তৈরি করেছে। যে রিপোর্টে পুলিশের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ। স্থানীয় বিধায়ক তাণ্ডব দেখে শুনেও এলাকা ছাড়েন, রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে রিপোর্টে। মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে এই রিপোর্টে।